আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাতুল তাবাসসুম। আজকে আমরা চলে আসলাম বেসিক কনসেপ্ট নিয়ে অধ্যায় 6 এর। তো আজকে আমরা পড়ব হৃৎপিণ্ড বা রক্ত সঞ্চালন। তো চলো আমরা ক্লাসে শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমাদেরকে বলি যে হৃৎপিণ্ডটা কি। আমরা জানি আমাদের দেহে যে রক্ত সংবহন তন্ত্র রয়েছে তার প্রধান অঙ্গই হচ্ছে হৃৎপিণ্ড, কারণ হৃৎপিণ্ড ছাড়া আমাদের দেহে রক্ত চলাচল করতে পারতো না, রক্ত সংবহন হতেই পারতো না। তো এই হৃৎপিণ্ড হচ্ছে আমাদের বক্ষগহ্বরের বাম পাশে অবস্থিত দুটো ফুসফুসের মাঝখানে একটা মোচাকৃতির অঙ্গ, সেটাকে বলা হচ্ছে কি হৃৎপিণ্ড। মোচাকৃতি বা ত্রিকোণাকার অঙ্গ বলা হয় এটাকে। তো এই হৃৎপিণ্ডের কিন্তু গঠন যেটা খুবই সুন্দর একটা গঠন, এর কিন্তু তিনটা স্তর রয়েছে। তিনটা স্তর কি কি? প্রথমে যদি আমি বলি যে বহিঃস্তরটাকে বলা হয় এপিকার্ডিয়াম। যদি তার লেয়ারটাকে তিনটে স্তরে ভাগ করা যায় তাহলে প্রথম স্তর বা বাইরের স্তরটাকে বলা হচ্ছে গিয়ে বহিঃস্তর, বহিঃস্তর হচ্ছে এপিকার্ডিয়াম। মনে রাখবা যে মেডিকেলের ভাষায় যে হৃৎপিণ্ডকে কার্ডিয়াক বলে সম্বোধন করা হয় বা কার্ডিয়াক বলে প্রচলিত এটা। মধ্যস্তর হচ্ছে মাঝখানের যে স্তর থাকে সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াম। কি বলা হয় এটাকে? মায়োকার্ডিয়াম। আর সবচেয়ে ভিতরের স্তরটাকে বলা হয় অন্তঃস্তর বা এন্ডোকার্ডিয়াম। এপি হচ্ছে বাইরে থাকে, সবসময় দেখবা যে কোনো অঙ্গের স্তর যদি ভাগ করা থাকে, তিনটে স্তর থাকে, তখন সেক্ষেত্রে বাইরেরটাকে এপি, মাঝখানেরটাকে হচ্ছে ম দিয়ে বা মায়ো দিয়ে উচ্চারণ করা হয়, লাস্টের ভিতরেরটাকে বলা হয় এন্ডো। মায়োকার্ডিয়াম মাঝখানের স্তর মনে রাখবা ম দিয়ে। কি বললাম? মধ্যস্তর মনে রাখবা মাঝখান দিয়ে, মাঝখানের ম দিয়ে, ঠিক আছে? মাঝখানের ম দিয়ে, মাঝখানের ম, মধ্যস্তরের ম, মায়োকার্ডিয়ামের ম। এবং এই মাঝখানের স্তরটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের যে হার্টবিট হয়, এই হার্টবিট হওয়ার সিগন্যালটা আসে এই মাঝখানের স্তর থেকে বা মধ্যস্তর থেকে। আর অন্তঃস্তর হচ্ছে কি এন্ডোকার্ডিয়াম। এখন এই হৃৎপিণ্ডের বাইরে কিন্তু একটা পাতলা আবরণ থাকে, যে পাতলা আবরণটা দিয়ে তোমার এই হৃৎপিণ্ডটা সুরক্ষিত থাকে, সেটার নাম হচ্ছে কি পেরিকার্ডিয়াম। সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কি পেরিকার্ডিয়াম। তো অনেকে পেরিকার্ডিয়াম আর এই যে স্তরগুলো, এই স্তরগুলোর সাথে ইয়ে করে ফেলে, কনফিউজ হয়ে যায়, বাট কনফিউজ হওয়া যাবে না। পেরিকার্ডিয়াম হচ্ছে আবরণের নাম, আর স্তরের নাম হচ্ছে তিনটা: এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, আর একটা হচ্ছে কি এন্ডোকার্ডিয়াম, ঠিক আছে? এখন এই হৃৎপিণ্ড কিন্তু একটা ফাঁপা অঙ্গ বিশিষ্ট, অর্থাৎ এটার মাঝখানে এর ভিতরে কিন্তু ফাঁপা থাকে। তো ফাঁপা থাকলেও এখানে চারটা প্রকোষ্ঠ রয়েছে। চারটা প্রকোষ্ঠ কি কি বলতো? চারটা প্রকোষ্ঠ হচ্ছে গিয়ে ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়, এই চারটা প্রকোষ্ঠ যুক্ত থাকে এবং এর মাঝখানে কিন্তু কপাটিকাও থাকে। কপাটিকা কয়টা? চারটা কপাটিকা রয়েছে। তার মানে প্রকোষ্ঠ চারটা, কপাটিকাও কয়টা? চারটা। তোমাদের এমসিকিউর জন্য প্রশ্ন হতে পারে যে কপাটিকা কয়টা? তাহলে কপাটিকা হচ্ছে প্রকোষ্ঠ যে কয়টা, মানে ঘর, প্রকোষ্ঠ মানে কিন্তু ঘর, প্রকোষ্ঠ বা ঘর হচ্ছে চারটা, সেই ক্ষেত্রে কপাটিকা বা দরজা হচ্ছে চারটা, মানে চারটা ঘর চারটা দরজা। কি কি? বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা। বাইকাসপিড কপাটিকাটা মানে হচ্ছে এর পাল্লা থাকে হচ্ছে দুইটা। কয়টা পাল্লা থাকে? দুইটা পাল্লা থাকে। বাই মানে হচ্ছে কি দুই, বাই মানে কি? বাই মানে হচ্ছে দুই, এটাকে মাইট্রাল ভালভও বলা হয়। এর আরেকটা হচ্ছে কি ট্রাইকাসপিড কপাটিকা। ট্রাইকাসপিড, ট্রাই মানে হচ্ছে কি তিন, তার মানে এটার তিনটা পাল্লা থাকে ট্রাইকাসপিড কপাটিকার। আর পরেরটা হচ্ছে অ্যাওর্টিক সেমি লুনার কপাটিকা। সেমি লুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা। এটা অ্যাওর্টিক রাস্তায়, অর্থাৎ হচ্ছে মহাধমনী পথে এই কপাটিকা দেখা যায়। আর একটা হচ্ছে পালমোনারি সেমি লুনার কপাটিকা। সেমি লুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, পালমোনারি মানে ফুসফুসীয় রাস্তায়, মানে ফুসফুসীয় ধমনীর রাস্তায় তখন হচ্ছে একটা কপাটিকা থাকে, সেটাকে বলা হয় পালমোনারি সেমিলুনার কপাটিকা। তার মানে সেমিলুনার অর্থ হচ্ছে কি অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা, সেটা থাকে দুইটা, আর একটা থাকে বাইকাসপিড কপাটিকা, আর একটা হচ্ছে কি ট্রাইকাসপিড কপাটিকা। এখন এই হৃৎপিণ্ডের কাজ কি? এখন এই হৃৎপিণ্ডের কাজ হচ্ছে, হৃৎপিণ্ড না থাকলে আমরা বাঁচতে পারতাম না, এটাই হচ্ছে এই হৃৎপিণ্ডের কাজ। অর্থাৎ হৃৎপিণ্ড যখন থাকবে, হৃৎপিণ্ড যদি সচল থাকে তার মানে সেই মানুষটা কিন্তু বেঁচে আছে, আর হৃৎপিণ্ড যদি সচল না থাকে তার মানে কি? সে মানুষটা বেঁচে নেই। হৃৎপিণ্ড সংকোচন প্রসারণের মাধ্যমে কি করে? আমাদের দেহে যে রক্তচাপ আছে সেটাকে স্থিতিশীল রাখে। তাছাড়া সংকোচন প্রসারণের মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত আমাদের দেহের প্রত্যেকটা কোষে কোষে পৌঁছে দেওয়া হচ্ছে ওর প্রধান কাজ। আরেকটা হচ্ছে প্রত্যেকটা কোষে যে বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে, বর্জ্য পদার্থ বলতে এখানে কার্বন ডাইঅক্সাইডকে বোঝানো হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে সেটা রক্তের মাধ্যমে ফুসফুসে এনে রক্তের মাধ্যমে প্রথমে হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ডে এনে দেন হচ্ছে ফুসফুসে পাঠানো হৃৎপিণ্ডের একটা প্রধান কাজ। আরেকটা হচ্ছে আমাদের দেহে যে রক্ত প্রবাহ হয়, সে রক্ত প্রবাহের মাধ্যমে তাপ পরিবহন করে দেহের তাপমাত্রাটাকে স্থির রাখা হচ্ছে হৃৎপিণ্ডের একটা অন্যতম কাজ। তাহলে আমরা হৃৎপিণ্ডের গঠন জানলাম, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের কপাটিকা এবং হৃৎপিণ্ডের কাজ সম্পর্কেও জানলাম। এখন আমরা পড়বো হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে আমাদের দেহে রক্ত সঞ্চালন ঘটে। এখানে দুটো ছবি দেওয়া আছে, দুটো ছবির মাধ্যমে এটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে আমি একটা ছোট্ট কারেকশন করে নেই। আচ্ছা,
তো এইখানে প্রথমে লেখা আছে বাম ভেন্ট্রিকল, তারপর অ্যাওর্টা, টিস্যু অঙ্গ, মহাশিরা, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে কি আর হচ্ছে অ্যাট্রিয়াম মানে কি? অ্যাট্রিয়াম মানে অলিন্দ, ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়। ইংলিশে হচ্ছে নিলয়কে ভেন্ট্রিকল বলে, অ্যাট্রিয়ামকে বলে হচ্ছে বাংলায় অলিন্দ, ভেন্ট্রিকল হচ্ছে গিয়ে নিলয়। আমাদের হৃৎপিণ্ডের উপরের দুইটা যে প্রকোষ্ঠ আছে, উপরের দুইটা প্রকোষ্ঠ হচ্ছে ডান অলিন্দ, আরেকটা হচ্ছে কি বাম অলিন্দ। আর নিচের দুইটা প্রকোষ্ঠকে বলা হচ্ছে ডান নিলয়, আর একটা হচ্ছে গিয়ে বাম নিলয়। ঠিক আছে? হৃৎপিণ্ডে যে 4টা প্রকোষ্ঠ রয়েছে, 4টা প্রকোষ্ঠের মধ্যে অলিন্দদ্বয় আকারে ছোট হবে এবং হচ্ছে নিলয়দ্বয়ের আকারটা বড় হবে, মানে পুরু হবে, এবং তাদের প্রাচীরটাও কিন্তু পুরু থাকে। এখন এখানে আমরা যে ছবি দুটো দেখতে পাচ্ছি, আমি ছবিগুলোর হচ্ছে বাংলাটা লিখে দিই। ভেনা কাবা বলতে বোঝানো হচ্ছে মহাশিরা, অ্যাওটা হচ্ছে মহাধমনী, পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয় ধমনী। এখানে হচ্ছে পুরোটা যে হৃৎপিণ্ডে যে রক্ত সংবহন চলছে তার 4টা ধাপে এই ছবিটা লেখা আছে, তোমাদের বইতে দেখবা 4টা ধাপে ছবিটা, আর খুব সুন্দর করেও দেওয়া আছে, বর্ণনা করে দেওয়া আছে। আমরা এখন ধাপ ওয়াইজ পড়াটা পড়বো। প্রথমত হচ্ছে ভেনা কাবা দিয়ে, ভেনা কাবা মানে হচ্ছে মহাশিরা দিয়ে আমাদের দেহের প্রত্যেকটা টিস্যু, প্রত্যেকটা অঙ্গ থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে, যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেটা আমাদের ডান অলিন্দে প্রথমে প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? ডান অলিন্দে প্রবেশ করে। এবং রক্ত সংবহন ও রক্ত সঞ্চালনের 4টা ধাপ রয়েছে। প্রথম ধাপের নামই হচ্ছে অলিন্দে প্রসারণ। তার মানে প্রথম ধাপে অলিন্দ দুটোই প্রসারিত হবে। কেন? তার মধ্যে রক্তটা আসবে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বা অক্সিজেন যুক্ত রক্ত, যেটাই হোক না কেন, বাম অলিন্দ ডান অলিন্দ দুটোই কিন্তু প্রথমত প্রসারিত হয়। তো ভেনা কাবা দিয়ে বা হচ্ছে গিয়ে মহাশিরা দিয়ে কি হয়, আমাদের দেহে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রথমত ডান অলিন্দে প্রবেশ করে, এখানে অলিন্দদ্বয় তখন প্রসারিত হয়। একইভাবে পালমোনারি শিরা দিয়ে, পালমোনারি শিরা মানে হচ্ছে কি ফুসফুসীয় শিরা, যেটা ফুসফুস থেকে আসে। তো সেই ফুসফুস থেকে আসা অক্সিজেন যুক্ত রক্ত আমাদের বাম অলিন্দে প্রবেশ করে। এখন তোমাদের শিরা এবং ধমনীর একটা জিনিস মাথায় রাখতে হবে, শিরার কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ কার্বন ডাইঅক্সাইড যুক্ত সমৃদ্ধ রক্ত বহন করা, আর ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করা। কি যুক্ত রক্ত? অক্সিজেন যুক্ত রক্ত বহন করা। এখন ধমনী এবং শিরার মধ্যে ঘাড়তেরা ধমনী, ঘাড়তেরা শিরা রয়েছে। কোনটা? ঘাড়তেরা ধমনীর নাম হচ্ছে কি ফুসফুসীয় ধমনী। সেটা কি করে? ধমনীর কাজ অক্সিজেন যুক্ত রক্ত বহন করা, কিন্তু সেটা ও না করে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তাহলে ফুসফুসীয় ধমনীর যে কাজ, শিরারও সেম কাজ হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করা। আরেকটা হচ্ছে গিয়ে ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করা, কিন্তু ফুসফুসীয় শিরা হচ্ছে সেম কাজটা করে, সে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে, অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। তাহলে এই ফুসফুসীয় শিরাটা আসতেছে ফুসফুস থেকে, সে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে এসে বাম অলিন্দে দিচ্ছে, তখন দুটো অলিন্দে কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। তো প্রসারিত হওয়ার পরে এর পরের ধাপে হয় হচ্ছে অলিন্দের সংকোচন। কি হয়? অলিন্দের সংকোচন হয়। তার মানে এর পরের ধাপে অলিন্দ দুটোই সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে কি হবে? তখন রক্তের উপর চাপ পড়বে, এরপরে তারা পরের যে দুটো প্রকোষ্ঠ রয়েছে সে দুটো প্রকোষ্ঠে গিয়ে পড়বে। তাহলে এখানে হচ্ছে অলিন্দ এবং নিলয়ের মাঝখানে, বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে একটা কপাটিকা থাকে। কপাটিকার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। এখানে ছবিতে খুব সুন্দর করে লেখা আছে। অলিন্দের বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝখানে যে কপাটিকা, তার নাম বাইকাসপিড কপাটিকা। সেই কপাটিকার মাধ্যমে রক্তটা, অক্সিজেনযুক্ত রক্ত আমাদের বাম নিলয়ে এসে পৌঁছাবে। আর এই ডান দিকে ডান অলিন্দ এবং ডান নিলয়ের মাঝখানে আরেকটা কপাটিকা আছে, যার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আমাদের ডান নিলয়ে এসে পৌঁছাবে। তার মানে যখনই হচ্ছে অলিন্দদ্বয় সংকুচিত হচ্ছে, তখনই তোমার কি হয়, আমাদের ডান অলিন্দ এবং বাম অলিন্দ থেকে তোমার নিলয়ের মধ্যে রক্ত এসে পৌঁছাবে। এবং এখানে কপাটিকাগুলো সবসময় মাথায় রাখবা, কপাটিকাগুলো একমুখী মানে যখন দরজাটা খুলে যাবে, রক্তটা যাবে, এই রক্তটা উল্টা পথে আসতে পারবে না, কারণ দরজাটা একদিকে মুখ করা, আরেকদিকে মুখ করা না। যদি আরেকদিকে আসতে চায় তখন কিন্তু সে কি হবে? আটকে যাবে। ঠিক আছে? আটকে যাবে। হ্যাঁ, এই কারণে তোমার কপাটিকাগুলো একমুখী থাকে, যাতে রক্তের মিশ্রণ না হয়। তাহলে অলিন্দের সংকোচন শেষ। এরপরে যেটা হবে নিলয়ের সংকোচন। মজার ব্যাপার হচ্ছে প্রথমে হচ্ছে প্রসারণ দিয়ে শুরু হয়, অলিন্দের প্রসারণ, অলিন্দের সংকোচন, তারপরে তোমার মনে হতে পারে এরপরে মনে হয় নিলয়ের প্রসারণ হবে, কিন্তু না, এটা উল্টা। অলিন্দের সংকোচনের পরে নিলয়ের সংকোচন হবে, কারণ যখনই রক্তগুলো নিলয়ে পৌঁছাবে তখন সাথে সাথে নিলয়ের সংকোচন হয়। তো নিলয়ের সংকোচন হয়ে কি হয়, এখানে যে ডান নিলয় আছে, ডান নিলয়তে
কি রক্ত ছিল মনে আছে তোমাদের? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ছিল। তো ডান নিলয় এবং বাম নিলয় দুটোই একসাথে সংকুচিত হচ্ছে। সংকুচিত হওয়ার কারণে ডান নিলয় থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তোমার ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে যাবে। কোথায় যাবে? ফুসফুসে যাবে। তোমাদেরকেই বলেছিলাম যে ফুসফুসীয় ধমনী কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করে। এই যে এখানে দেখো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বহন করছে ফুসফুসীয় ধমনী, সেটা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। তারপরে ওইখানে যাওয়ার পরে ফুসফুসের মাধ্যমে সে কার্বন ডাই অক্সাইডটা দেহের বাইরে উন্মুক্ত হয়ে যাবে। এবং এইখানে একটা কপাটিকা থাকে, এটা হচ্ছে কি সেমি লুনার কপাটিকা। এই সেমি লুনার বা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকার কাজ হচ্ছে শুধুমাত্র ওই যে দরজা খোলা, ওই দরজা খোলার মাধ্যমে সে ওদিকে ওই রাস্তায় চলে যাবে, কিন্তু আর সেটা একই দিক দিয়ে ব্যাক করতে পারবে না। আর এইখানে বাম নিলয়ে যে অক্সিজেনযুক্ত রক্ত আছে সেইটা যখন বাম নিলয় সংকুচিত হচ্ছে তখন রক্তটা তোমার এই মহাধমনী পথে প্রবেশ করছে। ওটা মানে মহাধমনী পথে প্রবেশ করা। তার মানে নিলয় এখানে সংকুচিত হবে, সংকুচিত হয়ে রক্তটা মূলত একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনীতে প্রবেশ করে, আর অক্সিজেনযুক্ত রক্ত তোমার মহাধমনীতে প্রবেশ করছে। এরপরে নিলয়টা কি হয়? প্রসারিত হয়, কারণ এর পরের ধাপে আবার রক্ত এসে পৌঁছাবে। তো নিলয়দ্বয় যখন প্রসারিত হচ্ছে তখন অলরেডি রক্ত তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে চলে গেছে, আর মহাধমনী পথে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের দেহের প্রত্যেকটা অংশে বা প্রত্যেকটা অঙ্গে পৌঁছে যাচ্ছে। এই 4টা ধাপের মাধ্যমে আমাদের দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্ভব হয়। এই ছবিটা যেভাবে বুঝিয়ে দিয়েছি এটা খুবই শর্টকাট একটা ছবি দেওয়া আছে। শর্টকাট ছবিটা কিরকম তোমরা খেয়াল করো যে আমাদের এই দেহের এই প্রসেসটা মানে রক্ত সঞ্চালন পদ্ধতিটা প্রতি মুহূর্তেই কিন্তু ঘটে যাচ্ছে। মহাশিরা দিয়ে, এটা হচ্ছে কি ঊর্ধ্ব মহাশিরা, তো মহাশিরা দিয়ে হচ্ছে কি তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে আসতেছে, আর ফুসফুস দিয়ে যে পালমোনারি শিরার মাধ্যমে তোমার অক্সিজেন যুক্ত রক্ত বাম অলিন্দে আসছে। এর পরের ধাপে ডান অলিন্দ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান নিলয়ে আসছে, আর বাম অলিন্দ থেকে অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে বাম নিলয়ে আসছে। আসার পরে সে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমরা জানি ফুসফুসীয় ধমনী পথে, যেটা আমরা এখানে পড়লাম, ফুসফুসীয় ধমনী পথে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে এই কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে বের হয়ে যাচ্ছে। আর এই বাম নিলয়ের মাধ্যমে যে অক্সিজেন যুক্ত রক্ত আছে সেই অক্সিজেন যুক্ত রক্ত আমাদের অ্যাওর্টা পথে প্রবেশ করছে, মানে আমাদের মহাধমনী পথে প্রবেশ করছে। প্রবেশ করে আমাদের দেহের প্রতিটা কোষে যাচ্ছে, প্রতিটা অঙ্গে যাচ্ছে। যাওয়ার পরে কি করতেছে বলতো? সেই কোষে অক্সিজেন যুক্ত রক্ত যাওয়ার পরে সেখানে সেই কোষটাকে অক্সিজেন দিবে, এবং সেখানে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে সেই কার্বন ডাই অক্সাইডটা সে গ্রহণ করবে। গ্রহণ করে সেই শিরাগুলো কার্বন ডাই অক্সাইড বহন করে মহাশিরা পথে আবারও ডান অলিন্দে আসবে। তার মানে এটা কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং এটা কিন্তু প্রতি মুহূর্তে ঘটছে। এটা যদি কোনো একটা মুহূর্তে স্টপ থাকে, একটা সেকেন্ডও যদি অফ থাকে, তাহলে কিন্তু মানুষের সেই ওই 1 সেকেন্ডের অক্সিজেনের অভাবেই কিন্তু অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাহলে আশা করি তোমরা এই দুটো ছবির মাধ্যমে হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সংবহন প্রক্রিয়া সম্ভব হচ্ছে, সঞ্চালন প্রক্রিয়া হচ্ছে, সেটা তোমরা বুঝতে পেরেছো। আর এই জিনিসটাই তোমার এটা লাইন ওয়াইজ দেয়া আছে, কারণ বাম নিলয় থেকে অ্যাওর্টাতে যাবে, এই যে বাম নিলয় থেকে অ্যাওর্টা মানে মহাধমনীতে যাবে, তারপর টিস্যু অঙ্গতে যাবে, তারপর মহাশিরা পথে প্রবেশ করবে, যে মহাশিরা পথে প্রবেশ করলো, তারপরে ডান অলিন্দে আসবে, তারপর ডান নিলয় যাবে, আবার হচ্ছে গিয়ে যে ডান নিলয়ে প্রবেশ করেছে। তারপরে ডান নিলয় থেকে তোমার পরবর্তীতে কোথায় যাচ্ছে বলো? ডান নিলয় থেকে পরবর্তীতে আমাদের পরের ধাপে সে আগাবে। বাম নিলয়, তারপরে অ্যাওর্টা, টিস্যু অঙ্গ মানে দেহ, তারপর মহাশিরা, এই যেমন ওইখানে দেখাচ্ছে মহাশিরা, দেন হচ্ছে ডান অলিন্দ, তারপর হচ্ছে কি ডান নিলয় যাবে, ডান নিলয় থেকে পরবর্তীতে কোথায় যাচ্ছে? ফুসফুস যাচ্ছে, ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড বাইরে বের হয়ে যাচ্ছে। দেখেছো কার সাথে কার লিঙ্ক আপ করা আছে? আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এটা কমপ্লিট। এরপরে আসো ধমনী এবং শিরার পার্থক্য। ধমনী এবং শিরাটা কি? আমাদের দেহের এই যে রক্ত সংবহন প্রক্রিয়া সম্পর্কে আমরা জানলাম, এই রক্ত সংবহন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কিন্তু আমাদের দেহে অনেকগুলো নালী রয়েছে। তো আমাদের দেহের প্রধান নালী হচ্ছে গিয়ে 2টা, ধমনী এবং শিরা। তাছাড়া আরেকটা রয়েছে, সেটার নাম হচ্ছে কৈশিক জালিকা। কৈশিক জালিকা মূলত হচ্ছে গিয়ে তোমার ধমনী থেকে তৈরি হয়, ধমনী থেকে তৈরি হয়ে পাতলা জালের মতো গঠন তৈরি করে। সে জালের মতো গঠনটাকে বলা হয় কৈশিক জালিকা। আমাদের দেহে যে সকল অঙ্গ খুবই ক্ষুদ্র,
যেগুলোকে হচ্ছে মাইক্রোস্কোপে দেখতে হয় সেখানে কৈশিক জালিকা পৌঁছায়, কৈশিক জালিকা সেখানে রক্ত সংবহন করতে পারে। আচ্ছা, তো এখন আমরা ধমনী এবং শিরা সম্পর্কে জানবো। ধমনী কি আর শিরা কি? আমরা প্রথমে পড়েছিলাম ধমনী হচ্ছে এমন একটা রক্তনালী যেটা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, আর শিরা হচ্ছে এমন একটা রক্তনালী যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। তো এখন এটা একটা সংক্ষেপে সংজ্ঞা বললাম, কিন্তু তুমি যদি এটা পার্থক্য আকারে পড়ো তাহলে তোমার কিন্তু পড়াটা অনেক ভালো করে মনে থাকবে। তো প্রথমত হচ্ছে উৎপত্তি এবং সমাপ্তি সম্পর্কে জানবো। ধমনী কোথা থেকে তৈরি হয়? ধমনী তৈরি হয় হৃৎপিণ্ড থেকে, যেটা আমরা দেখলাম যে ধমনী মহাধমনী হিসেবে থাকে, সে মহাধমনী থেকে তারপরে ধমনীর শাখা প্রশাখা তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে ধমনীটা তৈরি হয় আমাদের হৃৎপিণ্ড থেকে এবং শেষ হয় কোথায়? কৈশিক জালিকাতে। তার মানে কৈশিক জালিকা, ধমনী থেকে তোমার কৈশিক জালিকা তৈরি হচ্ছে, তার মানে ধমনী শেষ হয়ে তারপরে কৈশিক জালিকা স্টার্ট হচ্ছে। আর শিরা কোথা থেকে তৈরি হয়? শিরা সেই কৈশিক জালিকা থেকে তৈরি হয়। তার মানে আমি যদি ধমনী লিখি, ধমনী, তার ধমনী একটা লাইন, তারপরে এরকম করে কৈশিক জালিকার মতো কিছু জালের মতো গঠন থাকবে, তারপর আবার শিরা তৈরি করবে। তার মানে ধমনী শেষ হবে কৈশিক জালিকায় এবং শিরা শুরু হবে কৈশিক জালিকা থেকে এবং শেষ হবে হৃৎপিণ্ডে এসে। কারণ হৃৎপিণ্ডে আমরা জানি মহাশিরা পথে, মহাশিরা যেটা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা নিম্ন শিরা, এই দুইটা পথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করছে। তার মানে মহাশিরাটা হচ্ছে হৃৎপিণ্ডে গিয়ে শেষ হয়। এরপর হচ্ছে রক্ত প্রবাহের দিক, মানে রক্ত কোন দিকে প্রবাহিত হচ্ছে। ধমনীর ক্ষেত্রে দেহমুখী হয়, তার মানে দেহের দিকে প্রবাহিত হবে, কারণ ধমনীটা কি করছে, মহাধমনী কি করছে, অক্সিজেনযুক্ত রক্ত বহন করছে, সেটা দেহের দিকে যাবে, দেহের প্রতিটা কোষের দিকে যাবে। আর শিরা হচ্ছে কি হৃৎপিণ্ডমুখী হবে, কারণ শিরা হচ্ছে হৃৎপিণ্ডের দিকে যাবে, হৃৎপিণ্ডের দিকে যাওয়ার পরে সেখান থেকে তোমার ফুসফুসে গিয়ে পৌঁছাবে। এরপরে হচ্ছে রক্তের প্রকৃতি। রক্তের প্রকৃতি বলতে বোঝায় এখানে কোন ধরনের রক্ত থাকে। ধমনীতে সবসময় অক্সিজেনযুক্ত রক্ত থাকে, কিন্তু বলেছিলাম একটা ঘাটতেরা ধমনী আছে যার নাম হচ্ছে কি ফুসফুসীয় ধমনী, সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে। আরেকটা হচ্ছে শিরা, শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করা। ব্যতিক্রম হচ্ছে ফুসফুসীয় শিরা, যেটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। রক্তের চাপ কোথায় বেশি থাকে? রক্তচাপ অবশ্যই ধমনীতে বেশি থাকবে, কারণ তোমরা যখন রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা পড়বা তখন দেখবা যে আমাদের অ্যাওর্টা পথে, যে আমাদের হচ্ছে ডান নিলয় থেকে তারপর যখন মহাধমনীতে রক্তটা প্রবেশ করছে, তখন মহাধমনী আমাদের পুরো দেহে রক্তটা সরবরাহ করছে। তো আমাদের পুরো দেহে যখন রক্ত সরবরাহ করছে তখন একটা মানে এইটার একটা চাপ রয়েছে এবং এই চাপটা অনেক বেশি। কম চাপে কিন্তু কখনোই আমাদের দেহে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে রক্ত দেয়া পসিবল না। আমাদের দেহের হচ্ছে গিয়ে তোমার মহাধমনী যখন হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে নিয়ে যায় তখন ওই মহাধমনীর উপর একটা চাপ পড়ে, কারণ সে ওই জায়গাটা থেকে পুরো দেহে রক্ত সরবরাহ করবে। যেমনটা তুমি এভাবে চিন্তা করতে পারো, একটা বিল্ডিংয়ে যখন হচ্ছে গিয়ে যখন তোমার একটা জেনারেটর সেট করতে হবে, তখন তোমাকে এমন একটা জেনারেটর সেট করতে হবে যেটা পুরো বিল্ডিংয়ের লাইট, ফ্যান, টিভি, তারপরে হচ্ছে কম্পিউটার যাতে চালানো যায় এরকম একটা জেনারেটর সেট করতে হবে, কারণ যেটা পুরো বিল্ডিংয়ে যাতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহ সচল থাকে। তাহলে তুমি কিন্তু ছোটোখাটো কোনো জেনারেটর কিনতে পারবে না, তোমাকে একটা বড় জেনারেটর কিনতে হবে যেটা সাপ্লাই ভালো হবে, যেটা হচ্ছে অনেকক্ষণ ধরে কাজ করতে পারবে। তার মানে কি এখানে আমাদের বড় কোনো কিছু কিন্তু ইউজ করতে হচ্ছে। ঠিক সেভাবে ধমনীটা অনেক মোটা হয়, ধমনীটা অনেক বড় হয়, সেটা পুরো দেহে রক্ত সরবরাহ করে দেখে সেই ধমনীতে চাপ বেশি থাকে। সবসময় মনে রাখো ধমনীতে চাপ বেশি থাকবে আর শিরাতে চাপ কম থাকবে, কারণ শিরাটা কি করছে, শিরাটা সব জায়গা থেকে খারাপ রক্ত নিয়ে আসছে, ওর কোনো চাপ নাই, ও সে ফুসফুসে দিয়ে আসবে। কিন্তু হৃৎপিণ্ড থেকে যখন রক্তটা পুরো দেহে সাপ্লাই দিবে, পুরো দেহে নিয়ে যাবে, তখন তার অনেক বেশি চাপের প্রয়োজন আছে, কারণ সে পুরো দেহে সে রক্তটাকে সাপ্লাই দিচ্ছে। প্রাচীর, যার রক্তের চাপ বেশি তার প্রাচীরটা অবশ্যই মোটা হতে হবে, না হলে রক্তের চাপ যদি অতিরিক্ত বেশি হয়ে যায়, মানে খুব বেশি হয়, তাহলে কিন্তু সেটা ছিঁড়ে যেতে পারে। এই কারণে যার রক্তের চাপ বেশি, অর্থাৎ ধমনীর ক্ষেত্রে রক্তচাপ যেহেতু বেশি, তাই তার প্রাচীরটা হবে পুরু এবং স্থিতিস্থাপক। আর যেহেতু শিরার রক্তের চাপ কম, তাই এটা কম পুরু হবে, কম স্থিতিস্থাপক হবে এবং কম পেশিময় হবে। ভিতরের নালীপথ কেমন হবে? ভিতরের নালীপথ হচ্ছে সরু হবে। এখানেই এই মজাটা, যেহেতু ধমনীর নালীপথটা সরু চিকন, তার মানে এখানে যখন একই সাথে অনেকগুলো রক্ত একসাথে যাবে, তার মানে সেই জায়গাটাতে চাপ আলটিমেটলি বেশি হবে। তুমি একটা জিনিস চিন্তা করো, মোটা পাইপ আর যদি তুমি একটা সরু পাইপ নাও বা চিকন পাইপ নাও এবং খুব জোরে পানির ফোর্সটা ছাড়ো,
কোথায় তোমার রিল্যাক্সে পানিটা যাবে আর কোথায় তোমার হচ্ছে পানির চাপটা বেশি থাকবে। অবশ্যই পানির ফোর্স যখন জোরে হবে তখন সরু যে পাইপ আছে সেখানে পানির চাপটা বেশি যাবে। কেন? কারণ এখানে রাস্তাটা ছোট, রাস্তাটা চিকন, সেখান থেকে প্রচুর পরিমাণে পানি যেতে টাইম লাগবে, প্রেশারটা বেশি লাগবে। আর যেটা চওড়া বা মোটা যে পাইপ আছে সেখান থেকে পানিটা খুব মানে রিল্যাক্সে যেতে পারবে। তার মানে ভিতরের নালীপথ ধমনীর ক্ষেত্রে সরু হয় এবং শিরার ক্ষেত্রে চওড়া হয়। কপাটিকা কার আছে? কপাটিকা শিরার আছে, মানে শিরার দরজা আছে কিন্তু ধমনীর কোনো দরজা নাই বা কপাটিকা নাই। কোথায় অবস্থান? দেহত্বকের কিছুটা ভিতরে। যেহেতু ধমনী অক্সিজেনযুক্ত রক্ত বহন করে, তার একটা চাপ তৈরি হয়, এই কারণে দেহত্বকের কিছুটা ভিতরে থাকে। আর দেহত্বকের কিছুটা নিচে, মানে যে আমরা এখানে যে ভেইন দেখি মানে শিরা দেখি, এগুলো হচ্ছে শিরা, এটা দেহত্বকের কিছুটা নিচে থাকে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা এই চারটা থেকে ধমনী এবং শিরার মধ্যে পার্থক্য আলাদা করতে পারবে। এরপরে আসি তোমাদের একটা ছোট্ট টপিক, সেই ছোট টপিকটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল মূলত হচ্ছে আমরা পড়বো ছোট প্রশ্নের জন্য, মানে সংক্ষিপ্ত প্রশ্ন বা অনুধাবনমূলক প্রশ্নের জন্য। আচ্ছা, কোলেস্টেরলটা কি? কোলেস্টেরলটা কেন এখানে গুরুত্বপূর্ণ? কারণ কোলেস্টেরল দেখা যায় যদি কোনো ব্যক্তির শরীরে কোলেস্টেরল বেশি হয়ে যায় তখন সেই ক্ষেত্রে রক্তনালীর মধ্যে চাপ পড়ে, সে কোলেস্টেরলটাকে ধীরে 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 হচ্ছে প্লাক জমে যায়, মানে খুব শক্ত একটা আবরণ তৈরি হয়েছে, শক্ত একটা প্লাক তৈরি হয়ে যায়, ফলে রক্ত চলাচলে বাধাগ্রস্ত হয়। তো কোলেস্টেরলটা সম্পর্কে আমরা জানবো। কোলেস্টেরলের বইতে যতটুকু আছে অতটুকু পড়লেই এনাফ। কোলেস্টেরল উচ্চ শ্রেণীর প্রাণীজ কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেটার নাম হচ্ছে কি কোলেস্টেরল। এটা এক ধরনের হাইড্রোকার্বন কোলেস্টেরল থেকে উৎপন্ন একটা যৌগ এবং এইটা লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্ত প্রবাহিত হয়। তাহলে আমাদের এই যে কোলেস্টেরল, তার মানে কার মধ্যে থাকে? প্রাণীর মধ্যে থাকে নাকি উদ্ভিদের মধ্যে থাকে? অবশ্যই প্রাণীর মধ্যে থাকবে। প্রাণীজ কোষের একটা গুরুত্বপূর্ণ উপাদান কোলেস্টেরল, যেটা হাইড্রোকার্বন কোলেস্টেরল থেকে উৎপন্ন হয়। আচ্ছা, এটি লিপোপ্রোটিন নামক যৌগ তৈরি করে এবং এটা রক্তে প্রবাহিত হচ্ছে। রক্তে 3 ধরনের লিপোপ্রোটিন রয়েছে। তবে তার আগে তোমাদেরকে বলি কোলেস্টেরল কোথায় কোথায় পাওয়া যায়। কোলেস্টেরল পাওয়া যায় হচ্ছে এই যে মাছের ডিমে, শামুক ঝিনুক, বিভিন্ন ধরনের মানে সেলফিশ বা হচ্ছে গিয়ে এই সেলফিশগুলোতে, তারপরে ডিমের কুসুমে পাওয়া যায়, বা হচ্ছে যত প্রাণীজ খাবার যেমন ডালডা, ঘি, এগুলোতে তোমার কিন্তু কোলেস্টেরল পাওয়া যাবে। এখন এই কোলেস্টেরল 3 ভাবে ভাগ করা হয়, 3 ধরনের রয়েছে। একটা হচ্ছে এলডিএল বা লো ডেনসিটি লিপোপ্রোটিন, এটাকে খারাপ কোলেস্টেরল বলা হয়। এই খারাপ কোলেস্টেরল যত বেশি হবে হৃদরোগের ঝুঁকি তত বেশি বাড়বে। সাধারণত আমাদের রক্তে 70% এলডিএল থাকে বা লো ডেনসিটি লিপোপ্রোটিন থাকে। এটা কিন্তু খারাপ কোলেস্টেরল, তার মানে এটা বেশি যদি থাকে তখন সেই মানুষটার ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি বাড়বে। এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন, এটা হচ্ছে ভালো কোলেস্টেরল। এটা কি করে? এটা বেশি থাকা মানে হৃদরোগের ঝুঁকিটা কমাবে। এরপর হচ্ছে ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড এই কোলেস্টেরল হচ্ছে চর্বি হিসেবে রক্তের প্লাজমায় বা রক্তরসে জমা হয়। অর্থাৎ আমাদের রক্তর 2টা উপাদান রয়েছে, রক্তরস, রক্তকণিকা। রক্তরসে যেটা কোলেস্টেরল হিসেবে জমা থাকবে তার নামই হচ্ছে কি ট্রাইগ্লিসারাইড। এই ট্রাইগ্লিসারাইড আমাদের খাদ্যে প্রাণীজ চর্বি বা কার্বোহাইড্রেট থেকে তৈরি হয়ে থাকে। তাহলে কোনো মানুষ যদি বেশি পরিমাণে কার্বোহাইড্রেট খায় বা প্রাণীজ চর্বি গ্রহণ করে তখন সেখান থেকে বেশি পরিমাণে ট্রাইগ্লিসারাইড তৈরি হবে। এরপরে দেখো কোলেস্টেরলের আদর্শ মানছক, মানে কোলেস্টেরলের যে মান আছে সেগুলো সম্পর্কে দেখব। এলডিএল মানে কোলেস্টেরলের যে প্রকারটা, এলডিএল বা খারাপ কোলেস্টেরল, সেটা আমাদের কতটুকু থাকতে হবে? 1.8 মিলিমোল থেকে কম। এটা হচ্ছে মিলিমোল পার লিটারে হিসাব। 1 লিটারে কত মিলিমোল থাকতে পারবে? 1.8 এর কম থাকতে পারবে। এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন অবশ্যই 1.5 থেকে বেশি হবে, 1.5 মিলিমোল থেকে বেশি হবে। আর একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড, সেটা হচ্ছে 1.7 মিলিমোল থেকে কম হবে। তাহলে এলডিএল হচ্ছে গিয়ে 1.8 থেকে কম, 1.5 থেকে বেশি হচ্ছে এইচডিএল, আর 1.7 থেকে কম হচ্ছে গিয়ে ট্রাইগ্লিসারাইড থাকবে। সংখ্যাটা মনে রাখার সুবিধা হচ্ছে এলডিএল যেহেতু প্রথমে আছে, এটা যেহেতু খুবই খারাপ করেছিল এই জন্য সেটা 1.8 থেকে কম থাকতে হবে। যেহেতু সবার থেকে খারাপ এই জন্য তার মানটাও একটু বেশি, 1.8। আর তারপরে খারাপটা হচ্ছে ট্রাইগ্লিসারাইডও খারাপ, এটা হচ্ছে 1.7 থেকে কম থাকতে হবে, মানে তার থেকে একটু কম। আর 1.5 সবচেয়ে ভালো যে এইচডিএল, সেটা হচ্ছে 1.5 থেকে বেশি থাকবে। যেটা ভালো করেছো সেটা কি হবে? বেশি থাকবে। এভাবে করে আমরা এই ছকটা মনে রাখবো। তাহলে আজকের ক্লাসে আমরা হৃৎপিণ্ড সম্পর্কে জানলাম, হৃৎপিণ্ডের মাধ্যমে কিভাবে রক্ত সঞ্চালন হয় সেটা সম্পর্কে পড়লাম, ধমনী শিরা সম্পর্কে জানলাম। আশা করি আজকের ক্লাসটা করে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো এবং তোমাদের মধ্যে যাদের রক্ত সঞ্চালনে অনেক মানে কনসেপ্টটা ক্লিয়ার ছিল না, তাদের এই কনসেপ্টটা আজকে ক্লাসের পর ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।